For last couple of days, I have been approaching by a number of lawyers over mobile, through text message, and even in person that I should place my presentation in a very simplistic manner. So I'll try my best to be simple. The company law is not a complicated law, so you do not consider it to be sort of rocket science. The first, at first stage, I would try to give you that what are the main provisions under which a practitioner approaches the court, because the very topics which has been chosen by this association is for the practicing lawyer. So I'll try to focus on the issues which are relevant for the practitioners. Then I'll go to the questions which have already been sent to me. And lastly, if there are any advocates who wants to ask me any question, I'll try to answer to those questions. তো আগে একটু না বললেই নয় যে আমি আসার সময় অনেকদিন পর বারের এদিকে আসতেছিলাম, তো বারের চেহারাটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আই এম রিয়েলি প্রাউড অফ বিং আ ফর্মার মেম্বার অফ দিস বার অ্যাসোসিয়েশন। যেভাবে এখন বার যেভাবে আগাচ্ছে, দুইজন সুপার হিউম্যান দুইজন, এবং তাদের পুরো কমিটির যে কার্যক্রম মাঝে মাঝে আমি দেখতেছি, এইভাবে যদি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যক্রম চলতে থাকে, তো আমি বলতেছিলাম রাগিব চৌধুরীকে, এটা একটা কর্পোরেট স্ট্রাকচার হয়ে যাচ্ছে, যে ওখানে দেখলাম ওকালত নামার জন্য একটা বুথ হয়েছে বোধ হয়। তো আমি হলরুম চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলি দেখে খুবই গর্বিত বোধ করতেছি যে আজকে একটা কর্পোরেট ম্যাটার নিয়ে কথা বলবো, তো একটা কর্পোরেট স্ট্রাকচারই হচ্ছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমাদের কোম্পানি ল, আমাদের খুব বেশি প্রভিশন নিয়ে আমাদের কোর্টে আসা হয় না, এমনি চেম্বারে বসে অ্যাডভোকেট সাহেব, ব্যারিস্টার সাহেবরা বিভিন্ন অপিনিয়ন দিয়ে থাকেন, বিভিন্ন প্রায় 400টার মতো সেকশন। আমি যদি স্টার্ট করি সেকশন 12 রেড উইথ সেকশন 13-14, এখানে আমাদের কাছে কোম্পানি কোর্টের কাছে আসেন, if any company takes a resolution that the company requires to change its memorandum of association, not article of association, অনেকে ভুল করে আমার কাছে আসে আর্টিকেল নিয়ে। কোম্পানির যে মেমোরেন্ডাম থাকে, সেই মেমোরেন্ডামের কোনো প্রভিশন যদি চেঞ্জ করতে হয়, তখন কোম্পানি কোর্টের কাছে আছে। তো এখানে আমি এভাবে বলার উদ্দেশ্যটা আমি প্রথমেই বলে নিয়েছি যে আই ওয়াজ অ্যাপ্রোচ বাই নাম্বার অফ লার্নেড মেম্বার্স অফ দিস বার, যে ওনারা হয়তোবা যারা কর্পোরেট প্র্যাকটিস করেন ওই চেম্বারে কাজ করার সুযোগ পান না, কিন্তু অনেকে আমার কাছে স্যার বলে আসে বা খুশি ভাই বলে আসে, বলে যে আমরা তো বেসিক বিষয়গুলি বুঝি না, অনেকে আমাদের কাছে কোম্পানি ম্যাটার নিয়ে আসে, তো আমরা যে ব্রিফটা রিসিভ করব, তারপরে যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে যাব কিংবা ব্যারিস্টার মাহমুদুল খোকনের কাছে যাবো, আগে তো বুঝতে হবে। তো এই জন্যই আমি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোন সেকশনে মামলাগুলি হয়, অন্তত যারা এখানে বিগিনার আছে তারা যদি এই জিনিসটা বুঝে, অন্তত মনে করবো যে মনোযোগ দিয়ে শুনলে আজকে তারা ব্রিফটা রিসিভ করতে পারে। তো সেকশন 12 রেড উইথ সেকশন 13-14 মামলাটি হচ্ছে এই, যে যখন কোনো কোম্পানি তার মেমোরেন্ডাম চেঞ্জ করতে চায়, তখন তাকে একটা স্পেশাল রেজলিউশন নিতে হয়। স্পেশাল রেজলিউশন কি, এটা আমি পরে বলবো। তো এখন আপাতত বলে নিচ্ছি এটাই, যে 4 ভাগের 3 ভাগ কোম্পানির শেয়ার হোল্ডারের উপস্থিতিতে কমপক্ষে 21 দিনের নোটিশ দিয়ে, আর যদি অন্যান্য সমস্ত শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে হয় তাহলে 1 ঘন্টার নোটিশে হতে পারে। যে মিটিং হয়, যে মিটিংয়ে যে রেজলিউশনটা হয়, সেটা স্পেশাল রেজলিউশন, এবং সেটা স্পেসিফিক বলা থাকে ওই নোটিশের মধ্যে, যে অমুক তারিখে এতটার সময় অমুক জায়গায় স্পেসিফিক এই বিষয়ে একটা মিটিং হবে, সেটাই স্পেশাল রেজলিউশন। তো সেই স্পেশাল রেজলিউশন নিয়ে যখন কোম্পানি
কোর্টের কাছে আসে যে আমি আমার আগের এই একটা প্রভিশন ছিল, এই প্রভিশনটা আমি চেঞ্জ করতে চাই, তখন কোর্টের কাছে আসে, কোর্ট এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার একটা অধিকার রাখে অথবা এটা রিজেক্ট করার অধিকার রাখে। আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে, কে করেছেন এইটা? মোহাম্মদ শিশির মনির আছেন নাকি এখানে? না, ওরা তার বাচ্চা অসুস্থ, সে আচ্ছা আচ্ছা। মেসেজ করেছে, বাট তো সে এইটার উপর একটা প্রশ্ন করেছিল যে কেন এই সেকশন 12-এর দরকার আছে। তো এই প্রসঙ্গে এই উত্তরটাও আমার হয়ে যাবে। তো প্রথম আমি শুরু করেছি যে কোম্পানি প্র্যাকটিশনাররা এই সেকশন 12, 13, 14-এর মামলা আমার কাছে নিয়ে আসেন। তো তখন আমার কোয়ারি থাকে যে এর ফলে কোম্পানির কোনো উপকার হবে কিনা। ওখানে রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে the petitioner requires to satisfy the court whether the company is going to be benefited by this alteration, by this change. তো এটা কোর্টকে দেখাতে হবে যে এর ফলে কোম্পানির উপকার হচ্ছে কিনা। কিন্তু 99% অ্যাপ্লিকেশন আমার কাছে যেভাবে নিয়ে আসেন, তো আমি এখনও একটা রিজেক্ট করি নাই সেকশন 12-এর, কারণ এগুলি খুব ছোট্ট বিষয়, আমি এখনও রিজেক্ট করি না। আমি শুধু বলে দিই যে দেখেন এটা হয় নাই, এটা এইভাবে করে নিয়ে আসবে। তো কোম্পানির লাভ হবে, অর্থাৎ যে পরিবর্তনটা হয়েছে, যে পিটিশনার কোম্পানি কোর্টের সামনে এসেছে তার লাভ হবে দেখাতে হবে। তো এখানে নিয়ে আসে যে এরকম বলে যে আমার একটা সিস্টার কনসার্ন আছে, আমার একটা গ্রুপের আর একটা কোম্পানি আছে, তার লোন দরকার, অতএব তার যদি লোন দরকার হয় আমার কোম্পানির অ্যাসেট যেন আমি মর্টগেজ দিতে পারি, এইটা বলে রেজুলেশন নিয়ে আসে। আমার সেকশন 12, 13, 14 এইটা বলে নেই। সেকশন 12, 13, 14-এ বলেছে যে এই যে পিটিশনার কোম্পানি তার লাভ হতে হবে, অর্থাৎ অন্য কেউ লোন দিতে চায়, অন্য আরেকটা কোম্পানি, থার্ড পার্টি, সে এই কোম্পানিকে লোন দিতে চায়, সেই মর্মে যদি রেজুলেশন নেওয়া হয়ে থাকে যে রেজুলেশন ইজ হিয়ার বাই অ্যাডপ্টেড দ্যাট মিস্টার এম আমিনুদ্দিন হ্যাজ অ্যাগ্রিড টু ইনভেস্ট an amount of 1 crore in the company as a loan, এইটা অ্যাপ্রুভাল হবে, এটা কোম্পানির স্বার্থে। কিন্তু আমাদের কাছে আসে রেজুলেশনটা ওই কোম্পানির স্বার্থে। তো এইটা আপনার এই সেকশন 12, 13-এর স্কিম না। তো এখানে প্রশ্নটি ছিল যে এটা কি দরকার। তো এই আমার আলোচনার মধ্য দিয়ে আমি বলে দিলাম যে কি দরকার হচ্ছে এই জন্যই যে যখন কোনো ক্রেডিটার কোম্পানিতে যে ইনভেস্ট করেছে সেজন একজন ক্রেডিটার, যে অথবা একজন সাধারণ শেয়ার হোল্ডার, সে যখন টাকাটা ওখানে ইনভেস্ট করেছে তখন সে ওই কোম্পানির মেমোরেন্ডাম দেখে ইনভেস্ট করেছে যে তার এই প্রভিশন আছে। তো এইটাকে সে যখন চেঞ্জ করছে, সেই চেঞ্জ করাটা কোম্পানির ভালোর জন্য করছে কিনা এইটা কোর্টকে স্যাটিসফাই করার জন্য এখানে লেজিসলেচার এই জন্য দিয়েছে। তো শিশির মনির থাকলে তার উত্তরটা পেয়ে যেতেন। এরপরের সেকশনটা আসে ইউজুয়ালি, আগে সেকশন 38 ছিল, এখনকার আইনে সেকশন 43, রেকটিফিকেশন অফ রেজিস্টার অফ মেম্বার্স। একটা কোম্পানির যে মেম্বার থাকে সেই মেম্বারদের একটা রেজিস্টার বই থাকে। এখানে আমাদের লন্ডন মেম্বাররা অনেকেই ভুল করে লেখেন রেকটিফিকেশন অফ শেয়ার রেজিস্টার। তো এটা আইনে শেয়ার রেজিস্টার নাই, আইনে আছে রেকটিফিকেশন অফ রেজিস্টার। কারণ একটা কোম্পানি শুধু যা শেয়ার দ্বারা গঠিত হয় তা না, একটা কোম্পানি উইদাউট শেয়ার হতে পারে। আজকের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তারা যদি রেজুলেশন নেয় যে তারা এটা কোম্পানি হিসাবে কাজ করবে, তো এটা উইথ শেয়ার হতে পারে, উইদাউট শেয়ার হতে পারে। এখন যেভাবে মেম্বাররা আছে, এই মেম্বাররা তারা যদি এটাকে ইনকর্পোরেট করে যে কোনো টাকা ছাড়া তারা করবে, উইদাউট হ্যাভিং আ শেয়ার ক্যাপিটাল, তাহলে এটা একটা কোম্পানি হবে লিমিটেড বাই গ্যারান্টি। আর যদি তারা বলে যে না আমরা 10 টাকার শেয়ার দিয়ে আমরা এটা শুরু করবো ফেস ভ্যালু দিয়ে, এটা হবে। তো এখানে যদি এই কোম্পানির যদি শেয়ার দিয়ে শুরু হয় তাহলে এটা হবে কোম্পানি উইথ শেয়ার, আর যদি শেয়ার ছাড়া হয় কোম্পানি উইদাউট শেয়ার। আর যারা মেম্বার থাকবে সেই মেম্বারদের লায়াবিলিটি আইদার লিমিটেড বাই গ্যারান্টি অর লিমিটেড বাই শেয়ার। যদি শেয়ার দ্বারা হয় তাহলে যে যতটুকু শেয়ার নেবেন
কেউ একটা নেবে, কেউ 10টা নেবে, কেউ 100টা নেবে। যে যতটুকু শেয়ার নেবে তার লায়াবিলিটি লিমিটেড বাই দ্যাট অ্যামাউন্ট অফ শেয়ার। আর যদি শেয়ারটা না থাকে, যদি গ্যারান্টি দিয়ে থাকে, তাহলে তার ওই যে পরিমাণ তার দায়িত্ব সেই পরিমাণ তো সে গ্যারান্টি দিচ্ছে বলে ধরে নেওয়া হবে। তো সেকশন 43 ইজ অ্যাবাউট রেকটিফিকেশন অফ রেজিস্টার। তাহলে এখন যদি আজকে এই যে উদাহরণটা দিচ্ছি, যে এখানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন লিমিটেড কর্পোরেট হয়ে গেল, লিমিটেড দিলেই কর্পোরেট হয়ে গেল। তো এখানে যারা মেম্বার থাকবেন, ধরেন এটা শেয়ার নাই, শেয়ার ছাড়াই একটা কোম্পানি, যারা মেম্বার থাকবে তাদের জন্য একটা রেজিস্টার বই থাকবে। অর্থাৎ আপনারা যারা এই 1000 মেম্বার আছেন তারাই এটার মেম্বার। তো সেই মেম্বারের নাম যদি ওখানে না থাকে, ইউ ক্যান অ্যাপ্রোচ দ্য কোম্পানি কোর্ট, যে আমার নামটা ওখানে অন্যায়ভাবে ওখানে অমিট করা হয়েছে। অথবা আরেকজন শেয়ার বলতে পারে যে একটা নাম ঢুকেছে, ওটা অন্যায়ভাবে নাম ঢুকেছে। তাহলে ইনক্লুশন অর অমিশন যে কোনো বিষয় নিয়েই সেকশন 43-তে রেকটিফিকেশন অফ রেজিস্টার। আর যদি শেয়ার সংক্রান্ত হয় একই বিষয় হবে, তার কতখানি শেয়ার আছে সেই শেয়ারের পরিমাণ এখানে উল্লেখ থাকবে। এটা আরও অনেক লম্বা বিষয়, আমি এতখানি না গিয়ে শুধু বলছি যে যারা এই বিষয়গুলি প্রথম ব্রিফ রিসিভ করবে তাদের জন্য আমি আজকের বলা। তা এরপরে আসে সেকশন 59 রেড উইথ সেকশন 60, আপনার রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। তো যখন কোনো একটা কোম্পানিতে যে পরিমাণ ক্যাপিটাল থাকে, এই ক্যাপিটালের কয়েকটা পরিচয় আছে, একটা অথরাইজড, একটা পেইড আপ ক্যাপিটাল। তো এই পেইড আপ ক্যাপিটাল বলতে আমাদের প্র্যাকটিশনাররা অধিকাংশই বুঝে থাকেন যে আমি পুরো টাকা দিয়ে দিয়েছি। বিষয়টি এমন না। যদি কারো নামে ইস্যু হয়ে যায়, ইস্যু হলেই কোম্পানিকে তার বছর শেষে যে রিটার্ন দেয়, শিডিউল 10 ওটার মধ্যে লিখতে হয় যে এতটা অথরাইজড এবং সেটা থেকে এতখানি সাবস্ক্রাইব করেছে, অমুকের নামে এতটা দেওয়া হয়েছে। বিনা টাকাতেই দিতে পারে, কোনো শেয়ার ইস্যু করার জন্য টাকা দিতে হবে না। তবে কোম্পানি যখন দরকার হয় তখন কল করে যে আমার এই টাকা দরকার, টাকাটা দাও। তো এই টাকা না দিয়েও যে তার নামে ইস্যু শেয়ার করেছে, এই যেহেতু শিডিউল 10-এ তার নাম ঢুকে গেছে এবং রাষ্ট্রের একটা অফিস রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, তার ওখানে রেকর্ড হয়ে গেছে যে তার নামে শেয়ার ইস্যু হয়েছে, সেই কারণে ওইটাকে রিডিউস করতে হয়। তো সেই রিডাকশন করতে গেলে তখন সেটার প্রসিডিউর হচ্ছে ওই একটা স্পেশাল রেজলিউশন নিতে হয়। একটা স্পেশাল রেজলিউশন নিবে এবং কোর্টের সেখানে অ্যাপ্রুভাল লাগবে। কোর্ট কি দেখবে? কোর্ট দেখবে যে এই রিডাকশনের ফলে কোনো স্টেক হোল্ডার, পার্টিকুলারলি ক্রেডিটররা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। কারণ ওই আবার একই প্রশ্ন আসে যে যখন কোনো ব্যাংক বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ওখানে টাকা ইনভেস্ট করেছে, তখন সে দেখেছিল যে ওখানে কত অথরাইজড ক্যাপিটাল কত আর পেইড আপ কত। তো সে তো ওই পেইড আপ, সে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে সে দেখেছে যে মিস্টার এ 1000 কিনেছে, মিস্টার বি 1000 কিনেছে, সুতরাং আমার টাকা ওখানে সিকিউরড। সে ওই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে শিডিউল 10টা দেখে কিনেছে। তো এই জন্য যখন কোম্পানি কোর্টে আসে তখন কোম্পানি কোর্টকে স্যাটিসফাই হতে হয় যে সে যে এই রিডাকশনের জন্য আসে, তো এই ক্রেডিটার তাকে সে নোটিফাই করে আসছে কিনা, এই ক্রেডিটারের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আমরা ক্রেডিটার লিস্ট চাই, আমরা তাদের প্রতি নোটিশ দিতে বলি, এগুলি করে আসতে হয়। এগুলির আরও প্রাসঙ্গিক বিষয় আছে, আমি সেখানে ইন ডিটেলস নাই গেলাম, কারণ আমার খুব বেশি হলে আধা ঘন্টা সময় আছে আর নাকি। এরপর সেকশন 81 অ্যানুয়াল জেনারেল মিটিং। এই সমিতিরও একটা বার্ষিক মিটিং হয়, যেহেতু এটা কোম্পানি না, কোম্পানি আইনের অধীনে হয় না। কোম্পানি আইনের অধীনে একটা অ্যানুয়াল জেনারেল মিটিং হতে হয়।
এটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইয়ার বলে, যে কোনো দিন একটা জেনারেল মিটিং হতেই হবে। এই জেনারেল মিটিংটার নাম হচ্ছে এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। কোম্পানির আরও অনেক মিটিং থাকে, তো অ্যানুয়াল জেনারেল মিটিং, সেই অ্যানুয়াল জেনারেল মিটিং 31 তারিখের মধ্যে যদি করতে না পারে, এটা 2020, এই 2020-এর ফর দ্য ক্যালেন্ডার ইয়ার 2020, এই 2020টা আজকে হলো 18 নভেম্বর, আজকে করতে পারে, কালকে করতে পারে, 31 ডিসেম্বরের পরে আর করতে পারবে না। 31 ডিসেম্বর পরে করতে হলে তাকে কোর্টের পারমিশন নিতে হবে। আর 31 তারিখের আগেই যদি সে মনে করে, কোম্পানি যদি মনে করে যে তার দেরি হয়ে যাচ্ছে, তাহলে সে রেজিস্ট্রারের কাছে একটা দরখাস্ত দিতে পারে। রেজিস্ট্রার সে এই বিফোর দ্য এক্সপায়ারি অফ 31 সে 90 দিনের সময় এক্সটেন্ড করতে পারে, কিন্তু 1 জানুয়ারি হলেই কোম্পানি কোর্টের কাছে আসতে হবে। কোম্পানির আরও অনেক মিটিং থাকে, সেই মিটিং নিয়ে আমি এখানে আসছি না। কোম্পানির এক্সট্রা অর্ডিনারি মিটিং, জেনারেল মিটিং থাকে, কোম্পানির স্ট্যাটুটরি মিটিং থাকে, এটা ম্যান্ডেটরি, এটা করতেই হয়। একটা কোম্পানির জীবনে একটা মিটিং হয়, সেটা প্রাইভেট কোম্পানি না, শুধু পাবলিক কোম্পানির ক্ষেত্রে। কোম্পানি যেদিন জন্ম হলো, তারপরে পুরো 100 বছর 200 বছর যত বয়সী হোক, কোম্পানির একটা মাত্র মিটিং থাকে, স্ট্যাটুটরি মিটিং। সেটা ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে করতে হয়। তো আমাদের কাছে এই এজিএম নিয়ে আসে, সেকশন 81-এর এজিএম নিয়ে আসে। আরেকটা আসে এই সেকশন 85-এর, তো এটা 85 সাবসেকশন 3-তে আসে। এটার জন্য আসতেও হয় না, যদি কেউ আমাকে কোনোভাবে জানাতে পারে, অথবা আমি কোনো কাগজ থেকে জানতে পারি। আমরা যে সুও মোটো রুল ইস্যু করি, এই কোম্পানির কয়েকটা ধারার মধ্যে এই ধারায় একদম সুও মোটো রুল ইস্যু করার ক্ষমতা দেওয়া আছে। যদি কোম্পানি কোর্ট জানে যে সে কোনো একটা মিটিং করতে পারতেছে না, সেই মিটিং হতে পারে বোর্ড মিটিং, সেই মিটিং হতে পারে স্ট্যাটুটরি মিটিং, সেই মিটিং হতে পারে অ্যানুয়াল জেনারেল মিটিং। যদি কোম্পানি কোর্ট কোনোভাবে তার নলেজে আসে যে এই প্রাইভেট কোম্পানি অথবা পাবলিক কোম্পানির মধ্যে আবার লিস্টেড কোম্পানি আছে, যেগুলি স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা হয়, যদি আমি পার্সোনালি কোনোভাবে জানতে পারি যে এই মিটিংটা করা সম্ভব হচ্ছে না, আমি আমার কোর্টে বসেই সুও মোটো বলতে পারি যে এই কেন মিটিং করা হচ্ছে না, আমার কাছে আসো। এর জন্য পিটিশন আনতে হয় না। তো ইউজুয়ালি যে কেউ আমাদের কাছে আসেন এই পিটিশন নিয়ে, সেটা বোর্ড মিটিংয়ে হোক, আর এজিএম হোক, আর স্ট্যাটুটরি মিটিং হোক, ইত্যাদি নিয়ে আসেন। তো তখন আমরা দেখি যে এখানে মিটিং কেন হয়নি, কিভাবে মিটিং করানো যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে অনেকগুলি ইস্যু থাকে, অনেকগুলি বিষয় আছে। তার মধ্যে একটা খুব কমন ভুল করেন যেটা সবাই, সেটি হচ্ছে যে আমি তো অডিট কমপ্লিট করতে পারি নাই, যে কারণে আমি এজিএম করি নাই। তো এই এজিএম করার সাথে এই অডিটের ফরজ কোনো সম্পর্ক না। এটা একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা ফরজ না। এজিএম যদি অডিট না হয়ে থাকে, এজিএম করতেই হবে। আমি ভুলে যাব, আমার এই প্রায় 2.5 বছর কোম্পানি কোর্টে বসার সুবাদে কোম্পানির আইনের উপরে যে ডিসিশনগুলি হয়েছে, আমি যেগুলো বলতেছি ডিসিশন হয়েছে, আমাকে ব্যারিস্টার মার্গপুর বলেছিল যে স্যার আপনি আমাকে ডিসিশনগুলি দিবেন, আমি এগুলি একটু কাজ করে দেব। তো আমি বলার আগেই ওই অ্যাপেক্স ল রিপোর্ট এলার ওদেরকে বলেছিলাম যে তোমরা তো কিছু ছাপাও, তা আমাকে কিছু পাঠিয়ে দিও। তো ওরা আমার কাছে পাঠিয়েছে যে এখানে আছে, যারা চান এখান থেকে ফটোকপি করে নেবেন। এখানে প্রত্যেকটা ইস্যুর উপরে, প্রত্যেকটা না হলে অলমোস্ট অধিকাংশ ইস্যুগুলোর উপরে আছে। তো আপনাদের এগুলো ঘেটে ঘেটে বের করতে অনেক কষ্ট হবে, চাইলে কেউ ওখান থেকে নিতে পারবেন। আমরা লাইব্রেরিতে লিখে দেবো, লাইব্রেরি থেকে নিতে পারবেন। তো আপনার এই অনেকেই আমার কোর্টে এসে ভুল করেন যে আমার অডিট করা হয়নি, যে কারণে এজিএমটা করতে পারিনি। তো অডিটের সঙ্গে এটার কোনো ওই অর্থের সম্পর্ক নাই। যখন অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে অনেকগুলি এজেন্ডা থাকে, তার মধ্যে অন্যতম একটা এজেন্ডা হচ্ছে অডিট রিপোর্টটাকে প্লেস করা। শুধুমাত্র 181-এ গিয়ে একটা কন্ডিশন আছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা প্লেস করবে সেটা যেন 9 মাসের বেশি পুরনো না হয়। সেকশন 81-এর পরে আর এরপরে আসে আমাদের সেকশন
159, যেখানে শেয়ার অ্যালট করলে সেটাকে জমা দিতে হয়। সেটার জন্য যে সুনির্দিষ্ট সময় আছে, সে সময়ের মধ্যে যদি জমা দিতে না পারে তাহলে একটা পেনাল্টি হয়, ফাইন হয়। তো সেইটা এক্সটেন্ড করার জন্য অ্যান অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ টাইম ফর সাবমিটিং দ্য রিটার্ন আপন কন্ডোনেশন অফ ডিলে। আমার কাছে দরখাস্ত অনেকেই নিয়ে আসে যে ফর কন্ডোনেশন অফ ডিলে, এটা কিন্তু আইনের ভাষা না। আইনে বলেছে এক্সটেন্ড করার জন্য, আর এক্সটেন্ড করতে হলে কন্ডোন করতেই হবে। তো সেটা সেকশন 159 রেড উইথ সেকশন 171 আসে। তো সেটাই আপনার ওই সিম্পল এই কথাগুলিই থাকবে যে কেন ওই সময়ের মধ্যে পারেনি। এখানে এটি হচ্ছে যখন শেয়ার অ্যালট করা হয়, সেই শেয়ার অ্যালট করার পরে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি আরজেসিতে রিটার্নটা জমা দিতে না পারে, সেইটি। আর একটা চার্জ ক্রিয়েট করা হচ্ছে সেকশন 151, তার আগে বোধ হয়, সেটারও একটা সময় থাকে। সেটাও আপনার যদি দেরি হয় তাহলে আপনার এই একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারে। এরপর আপনার আর কি সেকশন আছে, সেকশন 228, 229-এ অ্যামালগেমেশন নিয়ে আসে। একটা কোম্পানি আরেকটা কোম্পানির মধ্যে ঢুকে যাবে, দুটা কোম্পানি মার্জ করবে। তো এই অ্যামালগেমেট করা কেন দরকার, কোর্টকে স্যাটিসফাই করতে হয়। যদি দুটোই প্রাইভেট কোম্পানি হয় তাহলে কোর্টের এত কোয়ারি থাকে না। যদি প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানির মধ্যে ঢুকে যাবে, অথবা পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানির মধ্যে ঢুকবে, তখন অনেক কোয়ারি থাকে, সেখানে অনেক প্রশ্ন আসে। কারণ যদি সেই পাবলিক কোম্পানিটা আবার লিস্টেড কোম্পানি হয়, অর্থাৎ যার শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে, চিটাগং স্টক এক্সচেঞ্জে বিক্রি হচ্ছে, তখন আরও অনেক বড় প্রশ্ন আসে। প্রশ্নটি হচ্ছে এই যে ওই যে সাধারণ শেয়ার হোল্ডার, এই অ্যামালগেমেশনের ফলে তার লস হবে না লাভ হবে? তাকে কি বোকা বানিয়ে যারা ডিরেক্টর, যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে, তারা একটা কোম্পানির আরেকটা কোম্পানির মধ্যে ঢুকে যাচ্ছে কিনা? অধিকাংশ ক্ষেত্রে এরকম একটা সিনারিও পাওয়া যায়। কারণ যারা ব্যবস্থাপনায় থাকে তাদের নিজস্ব প্রাইভেট কোম্পানি, এখান থেকে হয়তো তারা 1 কোটি শেয়ার 10 কোটি টাকা, তারা এই শেয়ারগুলি ওই পাবলিক কোম্পানিতে ঢুকাবে, ঢুকে তারা ওই শেয়ারটা বাজারে ছেড়ে দেবে। কারণ ওই 10 টাকার শেয়ার তো আর 10 টাকা নাই, ওটা তো 300-500 টাকা বিক্রি হচ্ছে। তো ওটার মধ্যে ঢুকে ওই 10 টাকার শেয়ার সে 300-500 টাকা বিক্রি করে দেবে। তো এইটা কোর্টকে দেখতে হয় যে তার এখানে বোনাফাইডসটা আছে কিনা, নাকি এটা মেলাফাইডি, পাবলিক ইন্টারেস্টটা দেখতে হয়, আরও অনেক কিছু দেখতে হয়। এই হচ্ছে সেকশন 228, 229-এর অ্যাপ্লিকেশন আসে আমার কাছে। আর আসে একটা কোম্পানিকে যখন ওয়াইন্ডিং আপ করার জন্য সিদ্ধান্ত নেয়, তো সেটা ওয়াইন্ডিং আপ যদি ভলান্টারিলি হয়, যদি সমস্ত শেয়ার হোল্ডাররা মিলে তারা মনে করে যে তারা এই কোম্পানির আর অস্তিত্ব রাখবে না। আমি অনেক সময় ফান করে কোর্টে বলি যে এই কোম্পানিটাকে কি আপনারা ফাঁসিতে ঝুলাবেন? অর্থাৎ একটা ন্যাচারাল পার্সনের যেরকম মৃত্যুদণ্ড হয়, এটার জুরিস্টিক পার্সন, কোম্পানির শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত নেয় যে তাকে মৃত্যুদণ্ড দেবে, সে আর বেঁচে থাকবে না। তো এটাই ওয়াইন্ডিং আপ। সেই ওয়াইন্ডিং আপ যদি ভলান্টারিলি করা যায়, কোর্টের কাছে আসতে হয় না। যদি সকল শেয়ার হোল্ডাররা এই মর্মে সিদ্ধান্ত নেয় যে আমি আজ থেকে আমরা আর এই কারণে, অনেকগুলি কারণ আছে, এবং সর্বশেষ কারণ আছে জাস্ট অ্যান্ড ইকুইটেবল গ্রাউন্ড। তো এই কারণে যদি তারা সিদ্ধান্ত নেয় যে তারা নেবে না, তাহলে ওয়াইন্ডিং আপ হতে পারে। আর যদি এই ভলান্টারিলি না নেয়, সেক্ষেত্রে তখন কোর্টের কাছে আসে। কোর্টের কাছে আসে কে? টাকা পায় একজন ক্রেডিটার, তাকে নোটিশ দিয়েছে, সেই নোটিশের একটা সময় আছে, সেই সময় পার হওয়ার পরেও যদি সে টাকাটা না দেয়, তখন আনএবল টু পে হয়ে যায়, ঋণ পরিশোধ করতে অক্ষম। তখন কোম্পানি কোর্টের কাছে এসে বলে যে ওই কোম্পানিটাকে ওয়াইন্ডিং আপ করেন, ওয়াইন্ডিং আপ করে তারপরে যদি কিছু বেঁচে থাকে তাহলে সে টাকা পাবে, না হলে নাই, কোম্পানিটা ওয়াইন্ডিং আপ হয়ে যাবে। এরপর আর যে সেকশনগুলি থাকে, এগুলির ব্যবহার খুব একটা আছে বলে মনে হয় না। সেগুলি হচ্ছে আপনার যে খুব ইম্পর্টেন্ট 233 এটা হচ্ছে মাইনরিটি প্রোটেকশন। তো
তো এখানে আমাদের একটা বিষয় থাকে যে এই মাইনরিটি কি শেয়ার হোল্ডার? আসলে তো কোম্পানি বলতে তো শেয়ার হোল্ডার শুধু শেয়ার দিয়ে কোম্পানি বোঝায় না, তো এই জন্যে মানে শেয়ার হোল্ডার না, মাইনরিটি। এই মাইনরিটি আমাদের জুরিসডিকশনে কিংবা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ান জুরিসডিকশনেও আসছে যে মাইনরিটি বলতে যে আমার শেয়ার কম আছে কিংবা আমরা সংখ্যায় কম, যদি শেয়ার হোল্ডার না হয়ে থাকে সংখ্যায় কম, তারা যে তাই না, আমরা সংখ্যায় বেশি কিন্তু আমাদের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। হয়তো এরকম পরিস্থিতিতেও তারা এই কোর্টে আসে। অনেকেই মনে করে যে 50%-এর নিচে হতে হবে, কিন্তু 50%-এর উপরে হওয়া সত্ত্বেও তাদের অবস্থানটা যদি দুর্বল থাকে, তারা যদি তাদের অ্যাভারমেন্টসটা ওভাবে প্লেস করে কোর্টের সামনে যে তারা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তারা অপ্রেসড, সেক্ষেত্রেও কোর্ট এন্টারটেইন করে থাকে। তো সেখানে যদি কোর্ট এন্টারটেইন অ্যাপ্লিকেশন করলে 233-এর অ্যাপ্লিকেশনে কোর্ট অনেক কিছু দেখতে পারে। কোর্ট ইভেন ওখানে ঢুকে পুরো কোম্পানিটাকে সে নিজেই রান করতে পারে। সে বলতে পারে আমি এখানে এই ডিরেক্টরকে বাদ দিব, আমি ইভেন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে। পুরো বোর্ডে যারা বসে আছে, যাদেরকে সবাই মালিক মনে করে, বিশেষ করে লিস্টেড কোম্পানির যারা রাস্তায় শেয়ার কেনা বেচা মনে করে, এই ভদ্রলোকরা মনে করে যে ওই বিল্ডিংয়ে বসে যারা আছে এরাই বোধহয় মালিক। আসলে তো ও মালিক, যে রাস্তায় শেয়ার কেনা বেচা করে ও তো কোম্পানির মালিক। তো এই স্ট্রাকচারের মধ্যে ওই শেয়ার হোল্ডার যে রাস্তায় ঘুরতেছে, ওকেও কোর্ট চাইলে ওই ম্যানেজমেন্টে ওকে এনে চেয়ারম্যান কিংবা ডিরেক্টর বানিয়ে দিতে পারে। এবং আপনারা দেখেন 233-এর অ্যাপ্লিকেশনে কোর্ট মাঝে মাঝে আমরা যারা কোম্পানি প্র্যাকটিশনার তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে বসিয়ে দিই। বিশেষ করে যেখানে ডিরেক্টরদের মধ্যে ঝামেলা থাকে, তারা বিভিন্ন ইস্যুতে একমত হতে পারে না, তো কোর্ট অ্যাপয়েন্টেড একটা চেয়ারম্যানকে বসিয়ে দিই। ওখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে বসিয়ে দিই তাহলে সে পার্মানেন্টলি কতদিনের জন্য কাজ করবে সেটা আমরা বলে দিই। আবার যদি স্পেসিফিক্যালি শুধু একটা মিটিং, সেটা যদি এজিএম হয় তাহলে এজিএমের জন্য, যদি ইজিএম হয় ইজিএমের জন্য, যদি বলি না বোর্ড মিটিংয়ের জন্য, যে এই কাজগুলি সে করবে, স্পেসিফিক এই কাজটা করবে, সেগুলি আমরা বলে দিই। ইভেন আমরা ভালো রিমিউনারেশনও দিই। আমরা বুঝি যে এই আমাদের কাছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট থাকে, সেই ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে বুঝি যে এই কোম্পানির কত টাকা আছে, কারণ কেউ তো পকেট থেকে দেবে না, এটা তো কোম্পানির টাকা, কোম্পানির তো আলাদা একটা এন্টিটি। তো সুতরাং সেইখান থেকে আমি আপনাদের বলতে পারি, কোম্পানি যারা কোর্টে যারা প্র্যাকটিস করেন না তাদের জন্য, যে কোনো একটা মিটিংয়ের জন্য আমি 50,000 টাকার নিচে দেই না। তো যারা প্র্যাকটিস করেন না তারা যদি আসে দেখবেন কমপক্ষে 50,000 টাকা। আবার যেটার রেজুলিউশনে সমাধানের জন্য হয়তো বা 1 বছর 2 বছর লেগে যেতে পারে, একটা কনসোলিডেট বলে দেয় যে এইটা যতদিনই লাগুক 5 লাখ টাকা পাবে। তো এখানে যারা প্র্যাকটিস করেন না তাদেরকে আমি বলবো, এনকারেজ করার জন্যই বলতেছি, এটা মিথ্যা আশ্বাস না, এটা সত্যি সত্যি, যে এখানে আমি আজকে এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে বর্তমান কমিটি আছে এই প্রসঙ্গে তাদেরকে বলবো যে এই কোম্পানি কোর্টে যেন প্র্যাকটিস করে যারা নবীন প্র্যাকটিশনার, তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে তাদেরকে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তার জন্য যদি কোনো ফান্ডের দরকার হয়। আজকে এখানে একটা প্রশ্ন আমার কাছে আছে, সেই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে এটা আসবে যে আমার যে জুরিসডিকশন, একটা হলো কোম্পানি ল, আর একটা হচ্ছে অ্যাডমিরালটি, একটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশন, ওই যে খ্রিস্টান ডিভোর্স আছে সেটা তো এখানে নাই। তো এখানে এই টাকাগুলি আসে কোত্থেকে আসে, এটা অনেক সময় অনেকেই প্রশ্ন করে। তো আমি আজকে এই প্রশ্নের উত্তরটা এখানে দিব, এবং সেখান থেকে আজকের যে মাননীয় সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তাদেরকে বলবো যে একটা দরখাস্ত মাননীয় প্রধান বিচারপতির কাছে দিলে ওখান থেকে এই টাকাটা কিছুটা হলেও খরচ করা সম্ভব। একটি হচ্ছে আমার অ্যাডমিরালটি কোর্টের কোটি কোটি টাকা আমি পেয়ে থাকি, জাহাজ বিক্রি করে জমা থাকে, আমার আন্ডারে জমা থাকে। তো ওইখান থেকে যে ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্টের টাকাটা বছরে একবার আমি খরচ করি। এই কিছুদিন আগে আমি খরচ করেছি 21 লক্ষ কত টাকা জানি। কোনো বছর কম হয়, কোনো বছর 5 লাখ 10 লাখ টাকা হয়, তো অ্যাভারেজ 10 লাখ টাকা থাকে, কোনোবার 5 লাখ, কোনোবার 20 লাখ টাকা এরকম থাকে। তো এইটার এন্টাইটেল
শুধু যারা সুপ্রিম কোর্টের যারা কর্মচারী অফিসার, তাদের যারা পরিবারের সদস্য, তাদের অসুস্থতার গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন দেয়। এটা রেজিস্ট্রার জেনারেলের কে দায়িত্ব দেওয়া আছে, একটা কমিটি করে দেওয়া আছে, যে ওরা এই প্রায় শত শত অ্যাপ্লিকেশন পড়ে, সেগুলো ওরা বাছাই করে সত্য মিথ্যা যাই থাকুক সেগুলোর ভিত্তিতে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত এইভাবে দেওয়া হয়। যেগুলি টার্মিনাল ইলনেস, মারা যাবে এরকম চিকিৎসার জন্য, এরকম অনেক বেশি দেওয়া হয়। আমাদের এই টেলিফোন অপারেটর হুমায়ুনকে আমি গতবার 2 লাখ টাকা দিয়েছি ওই ফান্ড থেকে। এইভাবে এটা এক্সজস্ট করে দেওয়া হয়, প্রত্যেক বছরের টাকা প্রত্যেক বছর এক্সজস্ট করে দেওয়া হয়। তো ওটা পার্টিকুলারলি ওই পারপাজেই ব্যবহার করা হয়। এটা আপনারা অনেকেই জানেন না, এইরকম অনেকেই আলোচনা করে জানে না, এই জন্য আজকে এটা আমি সবাইকে জানিয়ে দিলাম যে এটা এই টাকা এইভাবে খরচ করা হয়। তো ওখানে এই টাকাটা এরকম একটা মহৎ কাজে, আমি যদি বলি যে বছরে এখান থেকে 5 লাখ টাকা এরকম একটা ট্রেনিং কাজে খরচ হবে, এটা খুবই সম্ভব। আপনাদের বাড়ির পাশাপাশি যদি ওনারা এরকম একটা প্রস্তাব নিয়ে যায়, এটা করা খুবই সম্ভব। আর যে টাকা সেই কোম্পানি কোর্ট, সেটা হচ্ছে কোম্পানি কোর্টের অধীনে। সেটি হচ্ছে কোম্পানি, এটা একটা লিগ্যাল এন্টিটি, তার অনেকগুলি রিকোয়ারমেন্টস আছে। তার মধ্যে একটা রিকোয়ারমেন্টস হচ্ছে তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ সিএসআর, সামাজিক দায়বদ্ধতা আছে তার। সে যখন কাজ করতে গিয়ে তাকে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকে তাকে খরচ করতে হয়। তো এই কনসেপ্টটা একটা জাজমেন্ট মেড কনসেপ্ট। তো সেইটা পৃথিবীর বিভিন্ন দেশে একটা পার্লামেন্টের মাধ্যমে হয়েছে, কোথাও রেগুলেশন রুলস, কোথাও সার্কুলার দেওয়া হয়। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, অফকোর্স ইটস আ ল। তো সেই আইনের ভিত্তিতে প্রত্যেকটা কোম্পানিকে 3% তাদের খরচ করতে হয়। তো ওই 3% আপনার কোনো কোম্পানির হয়তো 3 লাখ টাকা হয়, কোনো কোম্পানির হয়তো কোটি কোটি টাকা হয়। আপনারা দেখবেন ডাচ বাংলা ব্যাংক পত্রিকায় তারা খরচ করে, এই যে বৃত্তি দেয়, অনেক টাকা খরচ হয়, তারা প্রায় 100 কোটি টাকা খরচ করে। তো এটা তারা ওই সিএসআর থেকে খরচ করে। তো যখন কোম্পানি কোর্টে whenever any verdict is announced in favor of any person or entity, তখন ওই কোম্পানির ফান্ড থেকে সে সিএসআর এ সে টাকা খরচ করেছে কিনা। আমাদের দেশের অধিকাংশ কোম্পানি সিএসআর এ খরচ না করে তাদের যে অডিটর আছে তারা বুদ্ধি দিয়ে দেয় যে দেখান আপনি এখানে এই খরচ করেছেন, একটা ভাউচার দিয়ে দেখিয়ে দেয়, কিন্তু আসলে খরচ করে না। তো যেহেতু এটা শত শত বছর ধরে এই কোম্পানি কোর্টই এই জনকল্যাণে টাকাটা যেন খরচ করার জন্য এই কনসেপ্টটা ডেভেলপ করেছিল, এবং বিশেষ করে কমন ল জুরিসডিকশনে এটা, মোস্ট অফ দ্য জুরিসডিকশনে এটা এখন আইন করে দিয়েছে। তো এই জন্য আমরা বলি যে আপনি কি আপনার সিএসআর দেখি। তো সিএসআর দেখাতে গেলে এই 50,000 কিংবা 2 লাখ টাকা দেখাতে গেলে হয়তো লাগতে পারে, হয়তো 10 লাখ টাকাও দিতে হতে পারে। কারণ কোম্পানি কোর্ট হচ্ছে পুরো দেশের অম্বুডসম্যান। আমার যে সমস্ত কাজ আছে পুরো স্ক্রিপ্টটাই হচ্ছে অম্বুডসম্যান। যে কোনো নিয়ম অনিয়ম সব কিছু সে যে কোনো সময় তার নজরে আসলে সে দেখতে পারে। তো সুতরাং সে যখন একটা সেকশন 43 অ্যাপ্লিকেশন হোক আর সেকশন 12-এর অ্যাপ্লিকেশনই হোক আর যেটাই হোক, সে যখন এক্সামিন করতে গিয়ে যখন দেখতেছে যে আপনার আমি সিএসআর দেখব, তো এই প্রশ্নে না গিয়ে বলে দেয় যে আপনার ফেভারে একটা ভার্ডিক্ট গিয়েছে, আপনি একটা ডোনেশন দিয়ে দিন। তো এই ডোনেশনের নিয়মটা হচ্ছে এই। আরেকটি হচ্ছে পেনাল্টি বা ফাইন। অনেকগুলি কমপ্লায়েন্স আছে আপনার কোম্পানি আইনে, অনেক কমপ্লায়েন্স আছে। তো এইগুলি না করলে সেখানে বলা আছে যে আপনার ফাইন হবে। যেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে ওই যখন আপনার কোনো মর্টগেজ ক্রিয়েট করবেন, সেই চার্জটা আরজিএসসিতে গিয়ে সে এটাকে চার্জ ক্রিয়েট করতে হয়। কতদিনের মধ্যে করতে হবে, সেই সময়ের মধ্যে যদি না করেন সেই দিন থেকে আপনার একটা দণ্ড হবে। তো এটা যদি আপনি কম্পিটেন্ট ম্যাজিস্ট্রেট আপনার বিচার করে তাহলে আপনি দণ্ডিত হলেন, অর্থাৎ সেন্টেন্স অ্যান্ড কনভিকশন হবে, আপনার ওখানে পেনাল্টি আছে। আবার কিছু কিছু কমপ্লায়েন্সের জন্য সরাসরি জেল আছে, আপনাকে জেলের মধ্যে ঢুকাইতে পারবে। তো যদি কোনো ম্যাজিস্ট্রেট সাহেব এই ক্রিমিনাল প্রসিডিং শুরু করে না থাকে, তাহলে কোম্পানি কোর্ট সরাসরি
396-এর অধীনে সরাসরি সে এইটা এক্সামিন করে এটাকে মাফ করে দিতে পারে। কিন্তু ক্রিমিনাল প্রসিডিং যদি শুরু হয়ে থাকে তাহলে কোম্পানি কোর্ট ক্রিমিনাল কোর্টে পাঠিয়ে দেয় যে না, যেহেতু ওটা শুরু হয়েছে আপনি ওটাই করবেন, আর সময়টা এক্সটেন্ড করে দিতে পারে। কিন্তু যে পেনাল্টিটা হয়ে গেছে কিংবা যে ফাইন হয়ে গেছে কিংবা যে দণ্ড হয়ে গেছে সেটার বিচার ওখানে হতে হবে। সেই বিচারে যদি দণ্ডিত হয় তাহলে সারা জীবনের জন্য সে স্টিগমাটাইজড হয়ে থাকবে, সেটা 1 টাকা হোক অথবা 1 দিনের দণ্ড হোক। তো ওই যে দণ্ডটা হয়, কিছু আছে প্রতিদিন 200 টাকা, কিছু আছে প্রতিদিন 1000 টাকা। তো আপনি যদি 1 বছর পরে আসেন 1000 টাকা যদি হয়ে থাকে তাহলে 3,65,000 টাকা আপনার এই ফাইন হয়েছে। তাহলে কোর্ট আপনার প্রতি লেলিয়েন্ট ভিউ নিয়ে বলল যে ঠিক আছে আমি এই মাফ করে দিলাম, কিন্তু তুমি এটাকে ডোনেশন দিয়ে দাও। তো এই আপনার ফাইনটাকে কনভার্ট করে ডোনেশনে দেওয়া। তো এই যে কোম্পানি কোর্টের আপনার বিভিন্ন পারপাজে টাকা আসে, অনেকেই বলে যে কি পারপাজে টাকা নেই। এখানে এই প্রশ্নটা শিশির মনি করেছিল যে হোয়াট ইজ দ্য লিগ্যাল বেসিস অফ ইম্পোজিং কস্ট আপন দ্য পার্টিস আন্ডার সেকশন সো অ্যান্ড সো। তো কস্টের তো আমি বললাম যে অনেকগুলি আইন আছে। আপনার এই সেকশন 151 আছে, 159 আছে, সেকশন 81 আছে, এজিএম যদি দেরিতে করে। তারপর 80 আপনার স্ট্যাটুটরি এটাও আছে, 82-তে আছে। তারপর আপনার অডিট রিপোর্ট জমা দিতে দেরি হয় যদি সেটা সেগুলি আছে। অনেক কমপ্লায়েন্স আছে যে এই কমপ্লায়েন্স দেরি হলে এই পরিমাণ ফাইন হবে। আর আরও আছে আপনার মিথ্যা তথ্য দিলে সেখানে আপনার সরাসরি জেল হবে, সেগুলি আছে। তো এইগুলি বিচার করতে গিয়ে ফাইনটা না নিয়ে সেখানে ডোনেশন আসে। তো এই ওভারঅল আপনার এই ছিল আপনার কোম্পানি লয়ের যে ধারাগুলিতে মামলা হয় সেগুলো নিয়ে আলোচনা। আরও কয়েকটি ধারা আছে, খুব কম হয়, যেরকম ধরেন স্ট্রাইক আউট হয়ে যায়। আপনার একটা কোম্পানি অনেক দিন ধরে ডিফাল্ট হয়ে আছে, সে বছরে যে রিটার্নগুলি জমা দেওয়ার সেগুলি দেয় না। এগুলির দায়িত্ব হচ্ছে ইন্সপেক্টর থাকে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ইন্সপেক্টর থাকে। সেই ইন্সপেক্টর ফাইলগুলি ইন্সপেক্ট করবে, গিয়ে দেখে আসবে সে আদৌ কাজ করে কিনা। এরপর সে নোটিশ দিবে যে তুমি তো এতদিন ধরে রিটার্ন জমা দাও না, তাহলে তোমার কোম্পানিটার নাম এখান থেকে স্ট্রাক ডাউন করে দেওয়া হবে। তো সেগুলি হয়। এরকম আরও কিছু সেকশন আছে, ঠিক এই মুহূর্তে বই না দেখে বলতে পারতেছি না। যেগুলি সচরাচর হয় সেগুলি বললাম এতক্ষণ। এবার আসি আমার প্রশ্নে। তা আমার প্রশ্নের উত্তর এটা প্রথম বলেছি, শিশির মনিরের প্রশ্নের উত্তর দুটোই হয়েছে। তারপর এখানে লিখেছে সুমিত্র সর্দার, আছেন নাকি? আচ্ছা আচ্ছা। তো আপনার প্রশ্নটি ঠিক পরিষ্কার না, যেটুকু আমি বুঝেছি সেই বোঝা থেকে আমি এটুকু বলি যে আপনি প্রশ্ন করতে চেয়েছেন এইভাবে যে আপনি একটা অর্থঋণ আদালতে মামলা করেছেন, মামলা করার সময় যে পরিমাণ ক্যালকুলেশন করেছেন যে দাবিটা নিয়ে, একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে এর চেয়ে বেশি আপনার দাবি হবে, কারণ ইন্টারেস্টটা ভালোভাবে ক্যালকুলেট করতে পারেন নাই। তো সেই পর্যায়ে আপনি একজন অডিটর নিয়োগ দিতে পারেন কিনা। তো এইটার সাথে কোম্পানির প্রশ্নটা খুব বেশি ডাইরেক্টলি লিঙ্ক না, কারণ হিসাবটা তো আপনার ডিপার্টমেন্টের থেকে করা হয়েছে। আজান দিচ্ছি। তো যে কোনো একটা কোম্পানির একটা অডিটরকে এজিএমের যখন এজিএম হয় তখন একটা অডিটর নিয়োগ দেয়। তো সারা বছর ওই অডিটর সাহেবের কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নেয়। যদি আপনার ইস্যুটা এরকম হয়ে থাকে যে ওই অডিটর সাহেবের যে হিসাব, সেই হিসাবের ভিত্তিতে মামলাটা করা হয়েছে, সেক্ষেত্রে আপনি আরেকজন অডিটর নিজেই নিয়োগ দিতে পারেন। আপনার একটা স্পেশাল রেজলিউশন এই মর্মে নিয়ে আপনি অডিটর নিয়োগ দিতে পারেন। সেটা পরবর্তীতে যখন এজিএম হবে সেখানে আপনি অ্যাপ্রুভ করে নেবেন। আপনার এই প্রশ্ন আরেকজন প্রশ্ন করেছেন আনোয়ার হোসেন, আছেন নাকি? আচ্ছা। তো উনি বলেছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইজিএম অ্যান্ড স্পেশাল রেজলিউশন।
একাডেমিক প্রশ্ন, তারপরে আমি বলতেছি। এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, আর এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে যে রেজলিউশন নেওয়া হয় সেটাকে এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন বলে। আর স্পেশাল রেজলিউশন ঠিক এটার মধ্যে বেসিক্যালি খুব পার্থক্য নাই। ওইটা 21 ডেজ নোটিশে যদি হয় তাহলে স্পেশাল রেজলিউশন হয়। তাছাড়া এইটা অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের বাদে অন্য যে জেনারেল মিটিং হয় সেটাই এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। আমি এর আগে বলেছি আপনাদের যে একটা মিটিং কত ধরনের হয়। বোর্ড মিটিং হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, স্ট্যাটুটরি মিটিং হয়, আর এই ইজিএম এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং হয়। অর্থাৎ খুব আর্জেন্ট সিচুয়েশনে মিটিং হতে হবে, সেটা বোর্ড নিজেই কল করতে পারে, অথবা আপনার 1/10 শেয়ার হোল্ডার, অথবা যেখানে শেয়ার নাই 1/10 মেম্বার, তারা রিকুইজিশন দিয়ে বলতে পারে যে এই বোর্ড যে কাজগুলি করতেছে সেগুলো আর ঠিক না, তো আমরা একটা মিটিং করব। তো তার প্রথম পদক্ষেপই হচ্ছে সে গিয়ে ওই বোর্ডের কাছে জানাবে যে আমরা এই শেয়ার হোল্ডাররা আমরা এই এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং কল করতেছি। তো ওটা বোর্ডের কাছে দিবে। বোর্ড যদি সেটাকে 45 ডেজের মধ্যে, তার দায়িত্ব হচ্ছে এইটার ভিত্তিতে সে এইটা মিটিং কল করবে। সেই মিটিং যদি কল করতে ব্যর্থ হয় তাহলে ডিরেক্টর যদি ব্যর্থ হয় তাহলে যারা শেয়ার হোল্ডার তারা নিজেরাই মিটিং করতে পারবে, এবং সেটাও 90 দিনের মধ্যে সর্বোচ্চ করতে হবে। তো ওখানে যদি স্পেসিফিক সাবজেক্ট থাকে এবং ওই 21 ডেজের নোটিশ দিয়ে করা হয়ে থাকে তাহলে সেই রেজলিউশনটা স্পেশাল রেজলিউশন হবে। তো এই এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন আর স্পেসিফিক রেজলিউশনের মধ্যে ওই অর্থে বেসিক কোনো পার্থক্য নাই। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আছে এখানে আরবিট্রেশনের উপরে। আরবিট্রেশনের এই প্রশ্নটা, এটার পুরো উত্তরটা আছে, আপনি এটা করেছেন সাইফুল ইসলাম সাইফ আছেন। তো আপনি এই পুরো উত্তরটা পাবেন এই সাউদার্ন সোলার পাওয়ার ভার্সেস বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এই 2019-এর 16 ALR আমার আজকের যে বান্ডেলটা আছে এটার মধ্যে পাবেন। এই আপনি যে প্রশ্ন করেছেন সেকশন 3-র উপরে, এইটা ডিটেলস আলোচনা আছে এইটাতে, যে প্লেস অফ আরবিট্রেশন, ফরেন কোম্পানি সে এখানে এসে একটা ইন্টারিম অর্ডার চাচ্ছে, সে পারবে কিনা, যদি প্লেস অফ আরবিট্রেশন হংকং হয়ে থাকে, লন্ডন হয়ে থাকে, অন্য দেশে হয়ে থাকে, পারবেন কিনা। তো এর আগে আমাদের অনেক লর্ডশিপ অনেক ধরনের কথা বলে গেছেন, আমি সবার কথা আলোচনা করে আমি বলেছি পারবে। তো আমার এই জাজমেন্টটা আছে এটার মধ্যে। এমন না যে কোনো একটা জাজমেন্টকে আমি পাশ কাটিয়েছি। যে জাজমেন্টটাই দিয়েছেন সেই জাজমেন্টটা কী পরিপ্রেক্ষিতে দিয়েছেন এবং ওনার রেশিওটা কেন এরকম হয়েছিল, এভাবে কেন হলো না, এই সব আলোচনাটা করে বলেছি যে পারবে। আপনার প্রশ্নটা তো এই ছিল যে একটা ফরেন কোম্পানি সে অলরেডি আরবিট্রেশন শুরু করতে যাবে অথবা আরবিট্রেশনের মধ্যে আছে, লন্ডন হোক আর হংকং হোক কোথাও আছে। এখন এখানে একটা অ্যাসেট আছে, প্রপার্টি আছে, তো এইখানে সে এইটাকে রেস্ট্রেইন করতে চায়, এটাকে ধরে রাখতে চায়। তো এইটা পারবে কি না। আরবিট্রেশন তো বাইরে হচ্ছে, প্লেস অফ আরবিট্রেশন আউটসাইড দ্য বাংলাদেশ। আমি বলেছি পারবে। কেন পারবে এটার ডিটেইল উত্তর আছে এটার মধ্যে। তো এই ছিল আপনাদের প্রশ্ন। আর সর্বশেষ আজকে কি দিয়েছে, আজকে এটা প্রশ্ন আচ্ছা, এটারও আপনি উত্তর পাবেন। এটা অনেক পুরনো একটা ইস্যু, যে ইস্যুটা কোনোভাবে এটার রেজলিউশন হয়নি, এটার উত্তর অনেকে দিতে পারেনি। তো এইটা একটা উত্তর আছে আমার এই বান্ডেলের মধ্যে আছে। আপনি এই মারুফ কবির একটু আপনি উপরে আসেন, একটা কপি নিয়ে দিয়ে ওখান থেকে বের করে দেন ওনাকে, ওটার মধ্যে খুঁজলে পাবেন, আপনি ওটা থেকে ফটোকপি করে নেবেন। আমি উত্তরটা তাও দিচ্ছি। অফিসিয়াল লিকুইডেটর আর প্রফেশনাল লিকুইডেটর, হ্যাঁ আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে এই, আমাদের দেশের অনেক পুরনো কয়েকটা আইন আছে। আপনার
অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্ট 1913 সনের সম্ভবত, তারপর আপনার অফিসিয়াল রিসিভার অ্যাক্ট 1938। তো অফিসিয়াল রিসিভার অ্যাক্ট অনুযায়ী আমাদের অফিসিয়াল রিসিভার থাকার কথা। তো এটা আইনটা পাস হওয়ার পরে ইন দ্য ইয়ার 1959 একবারের জন্যই অফিসিয়াল রিসিভার নিয়োগ দিয়েছিল, আর এ পর্যন্ত কোনো অফিসিয়াল রিসিভার নিয়োগ দেয়নি। তো যখন অফিসিয়াল রিসিভার থাকবে, আমার কোম্পানি আইনে বলে দিচ্ছে যে আমি চাইলে ওই অফিসিয়াল রিসিভারকে বলতে পারবো যে এই কোম্পানিটা অবলুপ্ত করা হলো, তুমি এটার অফিসিয়াল লিকুইডিটির দায়িত্ব পালন করো। তো যদি অফিসিয়াল রিসিভার থাকে তাহলে আমি ওকে অফিসিয়াল লিকুইডিটরের দায়িত্ব পালন করতে পারবো। তো আমার এখন আর কোনো অফিসিয়াল রিসিভার নাই, আইন মন্ত্রণালয়ের অধীনে এখন কোনো অফিসিয়াল রিসিভার নিয়োগ দেওয়া হয় না। তো যেটা আমরা করি সেটি হচ্ছে যে আরেকটা অল্টারনেটিভ আছে কোম্পানি আইনের মধ্যে, যে অফিসিয়াল রিসিভার যেহেতু নাই, আমরা অফিসিয়াল লিকুইডিটর হিসেবে যে কোনো অ্যাডভোকেট যারা কোম্পানি ল প্র্যাকটিস করে তাদেরকে আমরা এই দায়িত্ব দিই। এখানেও আবার যারা নতুন প্র্যাকটিশনার আছে তাদেরকে বলবো যে কোনো একটা একদম ন্যূনতম যেটা ছোট্ট কোম্পানি, সেখানেও অফিসিয়াল লিকুইডিটরকে কমপক্ষে লাখ টাকা দেওয়া হয়। আর যে কোম্পানির অনেক বড় থাকে, শত কোটি টাকা থাকে, সেখানে করতে করতে 2-1 কোটি টাকাও পেয়ে যেতে পারে। আমাদের মকসুদুল ইসলাম এখানে নাই। মকসুদুল ইসলাম একটা মামলা করতে গিয়া প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা, সে ওই তাকে প্রত্যেক মাসে 2 লাখ টাকা, মানে এটা আমার আগে যিনি ছিলেন দিয়ে গেছিলেন। এটা অনেক কাজ ছিল তার, অনেক কয়েক বছর ধরে লাগছে, আর বিশাল কোম্পানি ছিল এটা। তো সেগুলি ডিসপোজ করতে করতে প্রত্যেক মাসে 2 লাখ টাকা তার রিমুনারেশন ছিল। আমাদের মকসুদ ভাই হ্যাঁ, প্রত্যেক মাসে 2 লাখ টাকা, বছরে 24 লাখ টাকা। তো এটা প্রায় 8-9 বছর লাগছে তার এটা শেষ করতে, বাট এটা শেষ হয়ে গেছে। তো আপনার এগুলি আপনার আরও প্রশ্ন থাকলে আমি ইন পার্সন আমি দিতে আমার কোনো সমস্যা নেই, দিব। তো আজকে এই থাকলো। আমার মনে হয় যে আচ্ছা, অ্যাডমিরালটির একটা প্রশ্ন আছে আবু বকর সিদ্দিকের। আচ্ছা, অ্যাডমিরালটি ল যেহেতু লার্জলি আনরিটেন, সেহেতু ইন্টারলকুটরি ম্যাটারগুলোতে কোর্ট অর্ডার দিয়ে ডিসপোজ অফ করলে সেগুলি রিপোর্টেড হতে পারত। আচ্ছা, ল সেট হতে পারত, নতুন সহজে জানতে পারতেন। আচ্ছা, খুবই ভালো কথা এটা। আমি পার্সোনালি এই সালিশের পক্ষে। এই ছোট কোনো ডিসপিউট যত কিছুই হোক, সেটা আমার কোম্পানির হোক, আরবিট্রেশন হোক, আর অ্যাডমিরালটির হোক, যারা আমার এখানে প্র্যাকটিস করেন তারা দেখেন যে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন আমি বলি। হ্যাঁ, আমার ফার্স্ট থাকে যে একটা ব্রিফ আপনাদের কাছে এসেছে, সুতরাং আপনার ব্রিফটা আপনি পেয়েছেন। আপনার কাজ, আপনার একটা আর্জি দাঁড় করানো অথবা একটা দরখাস্ত দাঁড় করানো, সেটা আপনি নিয়ে এসেছেন। আমার কোর্টে 1 দিন 3 দিন 5 দিন আসলেন, যত খালি ম্যাটেরিয়ালি বেনিফিটেড হওয়ার তো হয়েছেন। আদার সাইডের লয়ার এসেছে, এখন দুইজনেরই কাজ হয়ে গেছে। আর এরপরে বাকি থাকে কি আপনাদের কিছু আর্গুমেন্ট প্লেস করা, তাও করেন। আমি এই ব্যাপারে খুবই উদার। 1 দিন করবেন, 2 দিন করবেন, 10 দিন করবেন, করেন। সব শোনার পরে, আফটার গিভিং ইউ দ্য অপরচুনিটি টু প্লেস ইউর কেস অ্যাট লেন্থ ফর ডেজ টুগেদার, তারপরে যদি ইফ দ্য কোর্ট এক্সপ্রেসেস ইটস ভিউ দ্যাট দেয়ার ইজ নো সাবস্টেন্স, আমি আমার অসংখ্য জাজমেন্ট দিয়ে বলেছি যে অ্যাজ অ্যান অফিসার অফ দিস কোর্ট আপনার দায়িত্ব হচ্ছে এই কোর্টের আপনার এই যে জট আছে জট কমানো। কারণ আপনি যখনই ওয়েন এভার ইউ উইল ইনসিস্ট আপন দ্য কোর্ট টু রিসিভ আ ফুল ফ্লেজ জাজমেন্ট, আর ডিটেল জাজমেন্ট, এটা আপনার ওই সময়টায় কোর্ট আরও 5টা-10টা মামলা ডিসপোজ অফ করতে পারে। তো এই জন্য আমি বলি যে আপনার কাজ তো হয়েছে, আপনি সব শেষ করেছেন। এখন আপনার ক্লায়েন্টকে বলেন যে কোর্ট ওপেন কোর্টে বলে দিয়েছে এটার মধ্যে কিছু নাই, এটা ডিসমিস হয়ে যাবে। তারপরে যদি নিতে চান তাহলে এই কষ্ট হবে। তা আমি এইরকম এইভাবেই কোর্ট চালাচ্ছি। তো আপনার যে এখানে যা বলা হচ্ছে যে ইন্টারলোকুটরি অর্ডার এরকম ডিসপোজ করে দেওয়া, সেটা ভালো। সে এই শুধু আমার কোর্ট না, অন্যান্য কোর্ট যদি এরকম করে আরও কাজ কমে যাবে। আর কি কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় যে আজান দিয়েছে, আমরা শেষ করে দিই নাকি? আপনি বসেন, আপনি ওখান থেকে আনসার দেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আপনি শেষ করে দেন, আনসার দিলে আমরা এখান থেকে আপনি মাইকটা অন করে দেন। থ্যাংক ইউ অল। সিদ্দিক, প্রশ্ন আমরা নিব। আচ্ছা, প্রশ্নগুলো করে ফেলেন আপনি।
একটু এই আলাউদ্দিন একটু একটু এই লিটন সিদ্দিকের কোশ্চেন প্লিজ। প্রশ্নটা হচ্ছে, যখন ফরেন কোনো আর্বিট্রেশন কাউন্সিলে কোনো আর্বিট্রেশন স্টার্ট হয়, তখন ওরা আর্বিট্রেশনটা প্রোটেক্ট করার জন্য একটা এন্ট্রি স্যুট ইনজাংশন ওই ফরেন থেকে নিয়ে এসে আমাদের কোর্ট সহ অন্যান্য কোর্টে সেটা দেখায় এবং দেখিয়ে এই কোর্টের পেন্ডিং প্রসিডিংসকে স্টে করার জন্য ওরা বলে। কিন্তু আমাদের দেশে যখন প্রথমে মামলা হয়, আমাদের দেশ থেকে এই পর্যন্ত কখনো কোনো ম্যাটারে এন্ট্রি স্যুট ইনজাংশন টাইপের কোনো অর্ডার পাস করা হয়। এই কোর্ট কি চাইলে এই ফ্রেমওয়ার্কের মধ্যে এন্ট্রি স্যুট ইনজাংশন জারি করতে পারে কিনা, পারলে সেটা ইনহেরেন্ট জুডিশনের মাধ্যমে করে নাকি অন্য কোনো ভাবে? আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে জামি মনে একটা প্রশ্ন করছে। আমি কোনো প্রশ্ন করতে চেয়েছি না, একটু কাম ফরওয়ার্ড, সামনে আসতে হবে, বিকজ উই আর রানিং আউট অফ টাইম। আমরা এখন মাগরিবের সময় যাচ্ছে। আমরা মনে হয় উই টেক দ্য কোশ্চেনস অল টুগেদার। মারবুব, দেয়ার ইজ এ কোশ্চেন। আচ্ছা, আমার মনে হয় ইন রাইটিং অর ইসের মধ্যে এটা মাইক দেন সামনে। এই মির্জা, সামনে মাইক দেন। সামনে অথবা ওখান থেকে করলে হবে মারবুব, প্লিজ। আমরা একসঙ্গে নিয়ে ওই আনসারটা দিলে জামি আগে বলে নিক, জামি কোশ্চেনটা প্লিজ। আচ্ছা কিন্তু মাইক এই যে মাইক নিয়ে নেন। সামনে আসেন, জামি সামনে চলে আসেন। আমাদের প্রধান অতিথির প্রশ্নগুলো নিয়ে একবার যদি কোনো কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, যে এমডি কোনো একজন ডিরেক্টরের বা কোনো শেয়ার হোল্ডারের থেকে একটা প্রপার্টি নিয়ে সেটাকে মর্গেজ দিয়ে তারপর লোন নিল, কিন্তু লোনের টাকা ঠিক মতো পরিশোধ করছে না, সেই ক্ষেত্রে সে ডিরেক্টর বা ওই শেয়ার হোল্ডারের কি ইয়ে থাকতে পারে, মানে সে কি ইয়ে করতে পারবে না, প্রতিকার পেতে পারে? এই প্রপার্টিটা কি কোম্পানির প্রপার্টি নাকি ওর ডিরেক্টর বা শেয়ার হোল্ডারের পার্সোনাল প্রপার্টি? তো এভাবে তো দিতে পারবে না, বোর্ডের রেজুলেশন লাগবে। তো যদি সে দিয়ে থাকে বোর্ডের রেজুলেশন নিয়ে, তাহলে তো এখানে সে জেনে শুনে এই মর্টগেজটা দিয়েছে। তা এখানে আপনি অ্যাগ্রিড হচ্ছেন কিভাবে? এটা আপনার পার্সোনাল প্রপার্টি, আপনি কোম্পানির স্বার্থে দিয়েছেন, এই তো? তো যদি আপনি বোর্ডে বসে জেনে শুনে দিয়ে থাকেন, তো আপনি যতক্ষণ পর্যন্ত প্রপার ওয়েতে এটাকে রিডিম না করবেন, এটা থেকেই যাবে। সেটাই, কোনো কোম্পানি কাছে টাকা আছে কিন্তু মানে ইনকাম আছে, কিন্তু কোম্পানি টাকা লোন পরিশোধ করছে না, তো সেক্ষেত্রে শেয়ার হোল্ডার জানে যে তার প্রপার্টি যখন সময় অর্থনীতি মামলা চলে যাওয়ার পরে তার প্রপার্টিটাও চলে যাবে, ব্যাংকের নিলাম হয়ে যাবে, কিন্তু কোম্পানি তাকে ইয়েও দিচ্ছে না, অডিট রিপোর্টও দেখাচ্ছে না, এজিএম ডাকছেও না, লোনের টাকা পরিশোধও করছে না। এটার বিষয়ে আপনি যদি যখন অডিট রিপোর্ট কেন দেখাবেন, আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন, ডিরেক্টর হয়ে থাকেন, আপনার ডিরেক্টর না হলে একজন সাধারণ শেয়ার হোল্ডারের এই অডিট রিপোর্ট দেখা এবং কোম্পানির এই ডকুমেন্টগুলি দেখার তার অধিকার আছে। একজন শেয়ার হোল্ডারের কী কী অধিকার? সে মিটিং অ্যাটেন্ড করতে পারে, যেগুলি জেনারেল মিটিং হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, স্ট্যাটুটরি মিটিং। সে ডিভিডেন্ড পাওয়ার অধিকার আছে, তার যে কোনো পেপার সে ইন্সপেক্ট করতে পারে, তো এগুলি তার অধিকার। আর আপনি তো বলছেন আপনি একজন ডিরেক্টর হিসেবে যদি দিয়ে থাকেন, তো সেই ডিরেক্টর দিয়ে হবে না। যদি আপনি কোর্টের কাছে আসতে চান, আপনার যদি 10% শেয়ার থাকে, তাহলে আপনি এই বিষয়গুলিকে আপনার গ্রিভান্সের মধ্যে নিয়ে আসতে পারেন, হয়তো বা যে এই অনিয়ম হয়েছে। 233-তে অনেকগুলি কারণে আসা যায়, তার মধ্যে একটা হচ্ছে যে ইফ দ্য কোম্পানি ইজ নট রান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট অর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অর মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, যে আপনার কোম্পানির যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী হচ্ছে না, অথবা কোম্পানি আইনের বিধান অনুযায়ী হচ্ছে না। তো এইভাবে আপনার পার্সোনাল যে গ্রিভান্সটা, এটা তো আপনার বলছেন যে আপনার নিজের সম্পত্তি, টাকা আছে, দিচ্ছে না। আপনি কোর্টের কাছে এসে বলতে পারেন যে দেখেন এখানে এবার যে অডিট রিপোর্ট এসেছে সেখানে এই টাকা আছে, আমাকে যখন নেওয়া হয়েছিল তখন বলেছিল কোম্পানির টাকা নাই, এই জন্য দিয়েছিলাম, এখন কোম্পানির টাকা আছে, এটা এইভাবে আনতে পারেন হয়তো। আচ্ছা, মাহবুব প্লিজ হ্যান্ড ওভার টু মাহবুব। আপনারা আরো দুইটা কোশ্চেন আমার মনে হয় হাত রেজ করেছেন, আপনারা আসুন, সামনে আসুন, আমরা ছোট ছোট করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আজিম চৌধুরী প্লিজ কাম ফরওয়ার্ড। আমার প্রশ্নটা হলো যে যেটা আমরা দেখলাম যে 7A সেকশন 3(1) থাকা সত্ত্বেও যে 7A তে যে ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন হলে
7 এর ইনজাংশন দেওয়া যায়। সিমিলারলি সেকশন 20 যেটা জুরিসডিকশন নিয়ে, ওইটাও কি ইন কেস যদি আরবিট্রেশন দেশের বাইরে হয়ে থাকে তখন আমাদের হাইকোর্ট কি এটা ইন্টারফেয়ার করতে পারে নাকি? ওইটা আমার সাবজুডিস আছে, এটার জন্য উত্তর দেবো না আমি। এটা এখনো এটা রিপোর্ট হয়নি। এটা রিপোর্টেড হয়নি, দ্যাট ইজ এ কোশ্চেন দ্যাট ইজ ইয়েট টু বি ডিসাইডেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হানিফা সংক্ষেপে। স্যার, আমি ইদানিং একটি টেকনিক্যাল সমস্যা ক্লায়েন্ট থেকে পাচ্ছিলাম, সেটা হচ্ছে সিটিসেল যে টাওয়ারের এই সমস্যাটা নিয়ে। সিটিসেল যে কোম্পানিটা আছে এটা তো অনেকটা বিলুপ্তই এখন, প্রায় 5-6 বছরের ভাড়াটা তার আমার ক্লায়েন্টের ভাড়াটা রয়ে গেছে এবং কারেন্টের বিলও এসছে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। এই অবস্থায় আমি কিভাবে কি করে প্রসিডিউর? এইটা একজন আপনার যারা কোম্পানি প্র্যাকটিশনার তাদের কাছে যান, এটা কোর্টের কাছে না। Please, I would request my learned friends to make quality question. Please, this is a very, I'm sure যে our practitioner session এবং আমাদের আজকের অনুষ্ঠানে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, আমরা আমাদের লাইভ ব্রডকাস্টের মাধ্যমে কিন্তু অজস্র মানুষ আমাদের দেখছে। Please come up with a good quality question. আসসালামু আলাইকুম। জি বলেন। My learned friend, আপনি প্রবলেমের সমাধান মাইলরের কাছে যাবেন না, কোনো লিগ্যাল কোনো ইস্যু থাকলে বলেন প্লিজ। আমাদের বুঝতে হবে যে এই যে জাজ সিটিং জাজ ইজ আনসারিং আওয়ার কোশ্চেন, সুতরাং আপনার প্রবলেমের আনসার তোমার কাছ থেকে আপনি আশা করবেন না। আপনার লিগ্যাল কোনো ইস্যু জানতে থাকে সেটা জানেন, আপনাদের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লিমিট। উনি তো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? কোনো জুরিসডিকশনাল প্রশ্ন থাকলে প্র্যাকটিক্যাল ব্রডার অ্যাসপেক্টে কোনো কিছু করলে সেটা বলেন। মানে একটা পপুলার কোম্পানিতে দেখা যাচ্ছে ছয়জন শেয়ার হোল্ডার নিয়ে পপুলারটা একটা কোম্পানি গঠিত হয়েছে। এই কোম্পানি দেখা যাচ্ছে 3 জন শেয়ার হোল্ডার চিন্তা করতেছে কি যে এই যে পপুলার তাদের ভিতরে একটা মিস ম্যানেজমেন্ট হয়েছে। মিস ম্যানেজমেন্টের জন্য তারা চিন্তা করতেছে যে আমরা নতুন করে একটা কোম্পানি খুলি। তারা চাচ্ছে যে এই যে একটা আস্তে আস্তে তিন করে একটা গঠিত হয়েছে একটা কোম্পানি, এই কোম্পানিটাকে তারা মিসগাইড করে ফেলবে এবং তার নতুন একটা কোম্পানি খুলে ফেলবে। এই রকম সমস্যা হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে এটা আইনের মাধ্যমে প্রতিকার পেতে পারি? তো এইটা তো আপনার একটা ব্রিফ। এই ব্রিফ শুনেন, আমার মনে হয় আমি মাইলরকে প্রশ্ন উত্তর দিতে বলবো না। নরমাল অনেক সময় জজরা বলেন না যে আপনার এই কি ক্লায়েন্টকে অ্যাডভাইস দিবেন, সেটা তো আমি অ্যাডভাইস করবো না। সুতরাং আমার মনে হয় এগুলো আমাদের মধ্যে যারা আছেন আপনি এই ব্যাপারে আলাপ করেন। আমরা প্লিজ আপনারা আমার লারের ফ্রেন্ডদেরকে অনুরোধ করবো বোঝার জন্য। দেখেন সিটিং যাদের পক্ষে সব প্রশ্নের উত্তর আমাদের দেওয়া উচিত না। আপনি কাজী আক্তার প্লিজ। আমি আপনাদেরকে অনুরোধ করি, শুনেন, আপনার এই প্রশ্ন নিয়ে আপনি কোর্টে যেতে পারেন, ওনার কোর্টের সামনে, তখন ওনার তো এটা জবাব দিতে হবে। তো এখন এইখানে কিভাবে জবাব দিবেন? আমরা এমন কোনো কোশ্চেন করবো না যে কোনো কোশ্চেনের কারণে আপনার কাছে যেটা অ্যাডভাইস আছে ওনার কাছে অ্যাডভাইস চাওয়া যাবে হবে না। হ্যাঁ, আপনারা দয়া করে আইনের কোনো ব্যাখ্যা যদি মনে হয় কোনো ছেড়ে যেতে পারেন, দয়া করে আইনের ব্যাখ্যাটা জানেন। কোশ্চেনটা শুরু করে বলেন। An arbitration award is in my favor. The foreign court arbitration এখন সেটা আমি বাংলাদেশে এক্সিকিউট করতে যাচ্ছি ডিস্ট্রিক্ট কোর্টে, লন্ডন ডিস্ট্রিক্ট কোর্টে। এখন ইন বিটুইন দ্য পার্টিজ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সুট পেন্ডিং আছে যেখানে ব্যাংক গ্যারান্টি দেওয়া আছে। এই ব্যাংক গ্যারান্টিটা আমি অ্যাটাচ করতে পারবো কিনা, আমার এক্সিকিউশন ফর্মে ব্যাংক গ্যারান্টির ইনফরমেশনটা ইনক্লুড করতে পারবো কিনা, জিজ্ঞেস করতে পারবো। শোনেন, এইগুলি আপনার ক্লায়েন্টকে আপনার অ্যাডভাইস করার বিষয়। আমি যদি এখানে বলে দেই এইটা ঠিক হবে না। প্লিজ কোন মামলা আপনি একটা, আমরা আমার লানের ফ্রেন্ডদেরকে আবারও বলছি, সমস্যা না, প্লিজ। ওনাদের এরকম প্রশ্ন করবেন, এটা ইটস এন এমব্রাসমেন্ট। ওকে প্লিজ, আমাদের ক্লায়েন্টের অ্যাডভাইস যেটা হবে সেটা আমরা দেব, নট ফ্রম দ্য জাজ। আক্তার প্লিজ। Good evening. So it's a great opportunity. আমার direct question হলো arbitration acted 740 বলা হয়েছে যে একটা arbitration proceeding শুরু হওয়ার আগে অথবা চলাকালীন অথবা অ্যাওয়ার্ড কার্যকর করার আগে আপনার যে কোনো আপনার প্রপার্টি বা যে arbitration সাবজেক্ট ম্যাটার সেটা প্রটেক্ট করার জন্য যে কোনো অর্ডার কোর্ট দিতে পারবে, যেটা কি কি অর্ডার দিতে পারবে সেটা সেখানে বলা আছে। আমার কোশ্চেন হলো যদি আর্বিট্রেশনের পাওয়ারটা এরকম হয় যেটা এক্সিকিউটেবল না, লেটস সে
একটা অর্ডার পাস হয়েছে তো সার্টিন অফিস অর্ডার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইলিগাল বাই দ্য আরবিট্রার ট্রাইব্যুনাল। এখন সাবসিকুয়েন্টলি এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখন ওই প্রপার্টি রিলেটেড সাবজেক্ট ম্যাটার প্রটেক্ট করার জন্য আমার একটা ইন্টারিম অর্ডার দরকার। সেক্ষেত্রেও কি এটা মানে এ ধরনের অ্যাপ্লিকেশন করা যাবে কি যাবে না, এটা আমি জানি না। এটা কি এরকম আবার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন হয়ে গেল কি? এই যে এটা তাই হয়ে গেল, এটাও আপনার ব্রিফ, এটাও আপনার শুনেন, ব্রিফ। আমার মনে হয় নীলিমা, আমার মনে হয় নীলিমা প্লিজ কাম আপ উইথ দ্য কোশ্চেন, বাট আমি আপনাদেরকে আবারও বলবো, আমরা আক্তার, আমার মনে হয় কি যে প্লিজ আমরা এটা লিগ্যাল অ্যাডভাইস সিকিং সেশন না, বরং আমাদের জুরিডিকশন কোশ্চেন ব্রডার পার্সপেক্টিভে যদি বলা যায়, আমার মনে হয় তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আমরা উই ওয়ান্ট টু এমব্রেস এনি মানে অনারেবল চিফ জাস্টিস। নীলিমা প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান ইন-ডেপথ নলেজ উইথ আস। স্যার, আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি স্যার, আরবিট্রেশন অ্যাক্টের আন্ডারে একটা অব্লিগেটরি ক্লজ আছে, হচ্ছে কি আরবিট্রেশন ক্লজ ইম্পোজ করা থাকলেই শুধুমাত্র আমরা আরবিট্রেশনে যেতে পারবো। এখানে স্যার আমার যে কোয়েরিটা সেটা হচ্ছে কি যে আরবিট্রেশন ক্লজের মধ্যে অনেক সময় যদি বলা থাকে এরকম যে ইফ দেয়ার ইজ এনি ডিসপিউট বিটুইন দ্য পার্টিজ, তারা আরবিট্রেশনে যাবে, কিন্তু আরবিট্রেশন প্রসিডিংসটা পুরোপুরি বলা নেই। আর মানে এখানে সোল আরবিট্রেটর এই শব্দটাও লেখা নেই, কিংবা কয়জন বিশিষ্ট যেটা হবে, জেনারেলি যেটা হয় স্যার, যে দুই পক্ষ থেকে দুজন আরবিট্রেটর থাকেন, একজন চেয়ারম্যান থাকেন, কিন্তু এই স্পেসিফিকেশনটা এগ্রিমেন্টের মধ্যে যদি না থাকে সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য প্রসিডিউর? স্যার, আমাদের আইনে কিন্তু সরাসরি করে এরকম বলে দিচ্ছে না যে তিনজনের যদি বলা না থাকে সেক্ষেত্রে তিনজন বা একাধিক, এক বা একাধিক বলা, কিন্তু স্যার যদি আমরা ক্লজের মধ্যে বা এগ্রিমেন্টের মধ্যে আরবিট্রেশন প্রসিডিংসটা স্পেসিফাই করে না দেই, সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য লিগ্যাল প্রসিডিউর, বা এখানে আইনের কোন বাধা আছে? আমার আইনের মধ্যে বলে দেওয়া আছে এই ক্ষেত্রে কি হবে, আপনি আইনটা আরেকটু পড়লেই পাবেন, বলে দেওয়া আছে। আর এরপরেও তো আপনি উভয় পক্ষের মধ্যে এই ব্যাপারে একটা কনসেপ্ট আসতে হবে। আইদার আপনারা বোথ দ্য পার্টিস শুড কাম টু অ্যান এগ্রিমেন্ট, যেটা কি একজন বিশিষ্ট হবে না তিনজন বিশিষ্ট হবে, আর সেই ঐক্যমতে বসতে না পারলে কোর্টে আসবে, আইনের মধ্যে বলে দেওয়া আছে। Thank you. Azim Chaudhary, please be precise. Siddiq, we have got 2 more questions from you. I'm sure you are not. আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, আমাদের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে যে যারা ব্যারিস্টার তারা এই কোম্পানিটা It is the quality question. আমি তো ব্যারিস্টার না, তো আমরা অনেকেই ব্যারিস্টার না, আমরা যারা অ্যাডভোকেট এবং নতুন, আমরা যদি চাই এই প্র্যাকটিসটা করতে, আপনার সাজেশনটা কি হবে? আমি সব সময় Very good question. That's a very good question. That's the most relevant question, Azim Chaudhary. Thank you. আমি সব সময় নতুনদেরকে উৎসাহিত করি। ইভেন আমার এখানে বেশ কয়েকজন আছে, আমি বলি যখন বলে সিনিয়র কি আছে ফাইল খুলেন, আমি তাকে ফাইলটা পড়াই, নিজেই বোঝানোর চেষ্টা করি। এটার একেবারে প্রাথমিক যে বিষয়গুলি সেগুলি পর্যন্ত ওপেন কোর্টে বলে দিই। সুতরাং আমি প্রথমে বলে নিচ্ছি যে এটা কোম্পানি ল, অ্যাডমিরালটি ল কিংবা আরবিট্রেশন, এটা রকেট সায়েন্স না, এটা শুধু একটু সাহস করে থাকলেই হয়। তো এই যে যাদের কাছে এই মামলাগুলি আসবে না তাদের জন্যই আমি এই আজকের বিজ্ঞ সভাপতি এবং সেক্রেটারিকে বলেছি যে আপনাদের মতো যারা আছে তাদের জন্য যদি এরকম কয়েক সপ্তাহের একটা ট্রেনিং সেশন রাখে, সেটার ব্যবস্থা করা যেতে পারে। এটাও একটা সাজেশন আমার। আমার মনে হয় যে আমাদের সভাপতি সেক্রেটারি হিসেবে রুম থেকে কোর্ট বিল্ডিং এ ঢোকার ডান দিকের রুমটাই মাননীয় বিচারপতি সাহেবের কক্ষ। আমরা সকাল বিকেল 2 বার ঢুক মারলে কিছু ব্যবস্থা হবে। এনিওয়ে, সিদ্দিক প্লিজ। ধন্যবাদ আমাকে প্রশ্নটি আবার করার সুযোগ দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় বাংলাদেশে দেখে থাকি যে ফরেন আরবিট্রেশন একটা থেকে ফোরাম থেকে এন্টি স্যুট একটা ইনজাংশন এনে বাংলাদেশের কোর্টে দেখানো হচ্ছে, অথবা পেন্ডিং একটা মামলাকে স্টে করার জন্য বলা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত যে সমস্ত আইনগুলো আছে, এই আইনের স্কোপের মধ্যে থেকে এই ধরনের এন্টি স্যুট ইনজাংশন কি বাংলাদেশের কোর্ট থেকেও জারি করা সম্ভব? ধন্যবাদ। আমার জাজমেন্ট আছে, পরে দেখবেন। আচ্ছা, যাবেন। The last question from Rohisuddin. There will be the last question. আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বারদেরকে অনুরোধ করব, যতটুকু মনে হয় ইভিনিং স্ন্যাক্স সার্ভ প্রত্যেকে পেয়েছেন। এক্সিকিউটিভ কমিটি মেম্বারদেরকে অনুরোধ করব মানে এই রহিসের কোশ্চেনের পরে একটু কাম আপ অন দ্য ডায়াস। আমরা মাননীয় প্রধান অতিথিকে আমরা আজকে আমাদের পক্ষ থেকে একটা মেমেন্টো দেব, এবং আমি রহিস প্লিজ বি প্রিসাইজ। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদেরকে, বর্তমান কমিটি আছে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার প্রশ্নটা খুবই সিম্পল, যে আমরা যে গ্রুপ অফ কোম্পানি বলে থাকি, কোম্পানি আইনে গ্রুপ অফ কোম্পানি বলে কোনো বিষয় আছে কিনা?
অথবা আরেকটা প্রশ্ন এটার সাথে সাপ্লিমেন্টারি, যে 2-4টা অথবা 5টা কোম্পানি মিলে যদি মার্চ হয়ে আমরা একটা কোম্পানি করি, সেখানে আমরা কি গ্রুপ অফ কোম্পানি বলতে পারবো কিনা? কোম্পানি আইনে গ্রুপ অফ কোম্পানিজ এই এক্সপ্রেশন, এই টার্মিনোলজিটা নেই, তবে আমাদের সিকিউরিটি সংক্রান্ত কয়েকটা আইন আছে, সেখানে এই গ্রুপ অফ কোম্পানিজ এই এক্সপ্রেশনটা ব্যবহার করা হয়েছে, সেটা ভিন্ন প্রেক্ষাপটে। ওগুলির পাবলিক লিস্টেড কোম্পানির স্টকগুলিকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য সেগুলি করা হয়েছে। তো